কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশের মৃত্যু, একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। এলাকায় মাতম। মরদেহ দ্রুত দেশে ফেরানোর ঘোষণা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে অপরাধ আড়ালের চেষ্টায় মিয়ানমার, বলছেন আশ্রিতরা। প্রত্যাবাসন প্রক্রিয়ায় জটিলতার শঙ্কা, সতর্কবার্তা হিসেবে দেখার পরামর্শ। দেশের সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন বন্ধ করা হবে, চট্টগ্রামের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মনিটরিং এর আওতায় আসছে প্রাথমিক শিক্ষার পরিবেশ ও অবকাঠামো। রাজবাড়ীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু। মাদারীপুরে জঙ্গল থেকে নারীর লাশ উদ্ধার। চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর কোদালের আঘাতে স্ত্রীর মৃত্যু। এবং অনুমোদনহীন সমবায় সমিতি ও এনজিওর ছড়াছড়ি। রাজশাহীতে কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা চক্র। মুনাফার লোভে পড়ে সর্বশান্ত অনেকে, প্রতিকার চান ভুক্তভোগীরা। বাংলা সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা জশুয়া। একদিন পরেই ফেরার কথা ছিল দেশে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশের মধ্যে কুষ্টিয়ারই একই পরিবারের 4 জন। এ ঘটনায় দগ্ধ হয়ে সাভারের বাসিন্দা এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের বাড়িতে চলছে মাতম। এদিকে নিহতদের মরদেহ দ্রুতই দেশে আনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আকস্মিক অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মুহূর্তে ঝরল বাংলাদেশিদের তাজা প্রাণ। একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা। হৃদয় বিদারক এই ঘটনায় একই পরিবারের 4 জন কুষ্টিয়ার বাসিন্দা, যারা চিকিৎসা নিতে গত 3রা আগস্ট গিয়েছিলেন ভারতের বেঙ্গালুরে। ফেরার কথা ছিল 19 তারিখ বুধবার, তাই 18 আগস্ট ওঠেন কলকাতার একটি হোটেলে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গভীর রাতে ভয়াবহ আগুনে মারা যান হোটেলে থাকা 9 বাংলাদেশি। এর মধ্যে সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর রয়েছেন। সপরিবারে মারা গেছে। শুধু বন্ধুই না ভাই, তবে সেও আমাকে দাদা বলে ডাকতো এবং আমিও তাকে দাদা বলে ডাকতাম। কলম সৈনিকদের কাছে সে একটা প্রতিভাবান একজন সাংবাদিক। আসলে তার এই অকাল মৃত্যুতে আমাদের ভাষা নেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর। এদিকে কলকাতার একই ঘটনায় নিহত হয়েছেন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। স্বজনরা জানান, কসমেটিক্স পণ্য আনতে তিনি কলকাতায় গিয়েছিলেন। তার মৃত্যুতে পরিবারে বইছে শোক। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে খরচ বহন করবে সরকার। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটা করছে। শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন, তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। এছাড়া আহত 6 জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। ওমর ফারুক, সময় সংবাদ। কলকাতায় অগ্নিকাণ্ডে 9 বাংলাদেশি মৃত্যুর ঘটনায় স্বামী স্ত্রী সহ একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। এই মুহূর্তে সদর উপজেলার আরুয়াপাড়া এলাকায় আছেন রিপোর্টার SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, ভারতের কলকাতার পার্ক স্ট্রিটে যে হোটেল শিখা ইনে যে অগ্নিকাণ্ডের ঘটনায় এবং ধোয়ার কারণে যে সাংবাদিক পরিবার দেবাশিসের পরিবারের কিন্তু 4 জনই নিহত হয় এবং দেবাশিসের সন্তান এবং দেবাশিসের স্ত্রী এবং দেবাশিসের শ্বশুর রয়েছে। এবং দেবাশিস মূলত কুষ্টিয়াতেই কিন্তু তার সাংবাদিকতার শুরু এবং সে কিন্তু জাতীয় এবং টেলিভিশন বিভিন্ন জায়গায় কিন্তু সাংবাদিকতা করেছেন। দেবাশিস মূলত 3 আগস্ট সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে স্ত্রীর চিকিৎসা করার জন্য সাথে তার পরিবারে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে গতকালই কিন্তু পার্ক স্ট্রিটে এসে তারা হোটেল শিখা ইনে ওঠে এবং এর ভিতরেই কিন্তু রাত্রে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তাদের পারিবারিক সূত্রে আমরা জানতে পেরেছি আসলে ঘটনাস্থলেই তাদের আসলে ধোয়ার কারণে তারা মৃত্যুবরণ করে বলে আমাদেরকে জানিয়েছেন দেবাশিসের পরিবার। তবে দেবাশিসের পরিবার যে দাবি যাতে দ্রুত সময়ের মধ্যে একই
সেই পরিবারের যে সাংবাদিক পরিবারের যে 4 জনের লাশ যে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা কিন্তু সরকারের কাছে দাবি করেছে দ্রুত সময়ের ভিতরে এই 4 জনের লাশ যাতে বাংলাদেশে আসে। মূলত এই যে দেবাশিসের পরিবারের এই যে নিহতের ঘটনায় কিন্তু আসলে শোকের মাতম চলছে, বিশেষ করে কুষ্টিয়ার সাংবাদিক এবং যে এলাকায় বসবাস করতো সেই এলাকার সাধারণ মানুষের এরা কিন্তু আসলে শোকের মাধ্যম করছে। বিশেষ করে মূলত দেবাশিস কিন্তু কুষ্টিয়ায় একজন খুবই ভালো মানের একজন সাংবাদিক ছিলেন এবং তিনি কিন্তু এখানেই তার বেড়ে ওঠা এবং তার লেখাপড়া থেকে শুরু করে সব কিছু কিন্তু এই কুষ্টিয়া শহরকেন্দ্রিকই। এবং দেবাশিস কিন্তু প্রায় 2017 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দেবাশিসের কিন্তু একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। মেয়েটিকে দেবাশিসের বাবার কাছে রেখে দেবাশিস কিন্তু তার পরিবারের সকলকে নিয়ে কিন্তু সে চিকিৎসার উদ্দেশ্যে বেঙ্গালুরুতে যায় এবং আজকে কিন্তু দুপুরের ভিতরে তার আসলে বেঙ্গালুরু থেকে তার দেশে আসার কথা ছিল। মূলত সে কিন্তু প্রথমে কলকাতায় অবস্থান করে গতকালকে পরে কিন্তু আজ দুপুরে বাংলাদেশের অংশে দর্শনার বর্ডারে এবং ভারতের অংশে গিয়ে বর্ডার দিয়ে তার বাংলাদেশে আসার কথা ছিল। তবে দেবাশিসের এই অকাল মৃত্যুতে আসলে কুষ্টিয়ার প্রত্যেকের সাংবাদিক এবং সাংবাদিক পরিবার কিন্তু শোকাবহ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো কুষ্টিয়ার যে 4 জন নিহত হয়েছে ঢাকা কলকাতা পার্ক স্ট্রিটে হোটেল শিখা ইনে এই নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে নিহত মাসুম আহমদের গ্রামের বাড়ি সিলেটে চলছে মাতম। সকালে বিশ্বনাথ পৌরসভার পূর্ব কারিকোনার গ্রামের বাড়িতে ভিড় করেন স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন নিহতের বাবা মা। দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে সহযোগিতা চান তারা। এর আগে সোমবার রাতে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে একটি গাড়ির ভেতর থেকে মাসুমকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি আখ্যা দিয়ে মিয়ানমার রাষ্ট্রীয় অপরাধ আড়াল করতে চাইছে বলে মনে করেন কক্সবাজার ক্যাম্পে আশ্রিতরা। নেপিডোর অবস্থানকে সতর্কবার্তা হিসেবে দেখার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে এ ধরনের বক্তব্যে প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাড়তে পারে জটিলতা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়। সেই রোহিঙ্গার ঢলে 9 বছর পূর্ণ হওয়ার ঠিক আগ মুহূর্তে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে রোহিঙ্গাদের বাঙালি বলা হয়েছে। রোহিঙ্গা নামে কোনো জাতিগোষ্ঠী মিয়ানমারে নেই বলেও উল্লেখ করা হয়। মিয়ানমারের দাবি বাংলাদেশে দেয়া 8,28,824 জনের তালিকা থেকে গত 31 জুলাই পর্যন্ত 4,26,545 জনের তথ্য যাচাই করা হয়েছে। তাদের মধ্যে 3,08,797 জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসাবে শনাক্ত করা হয়েছে। এমন বিবৃতিকে প্রত্যাখ্যান করে মিয়ানমারের রোহিঙ্গা যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিঙ্গা নেতারা। তাদের দাবি, দীর্ঘ সময়ে অর্ধেকেরও কম তালিকা যাচাই করায় প্রমাণ করে প্রত্যাবাসনে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে। আর রোহিঙ্গাদের বাঙালি বলা সেটিকেও নাটক বলে অবহিত করেছেন রোহিঙ্গারা। 9 বছরের মধ্যে 4 লাখ গজ্জে দইলে ইস্তার টিয়াং গরিবর কি মনসা নাকি মনসা নাই গুড়া ফান্দি তো বুঝি হারে তো কুল দুনিয়ায় এনলি তার তো ইন্টারেস্ট নাই রোহিঙ্গার কেলি যাই বললা ইতারা বলকে রোহিঙ্গা হন আসদু নদু দূরাই বেলা চেষ্টা করিব। আড়াইশোর উত্তুল্য হয়ে বর্মাতো পলিটিক্যাল উইলিংনেস নাই রোহিঙ্গা যিন বাংলাদেশ মারা সেই তারারে অ্যাকসেপ্ট করে দেন লাকান পলিটিক্যাল উইলিংনেস নাই ইতারা হনদিন আর ইজিলি নলিবি ইয়ান মন লেখা করিব আর রোহিঙ্গা বিলিভ করি এলা ইন্টারন্যাশনাল কমিউনিটি ইভেন দূর বাংলাদেশ তো বুঝা করে ইতারা নেলা দি ভাজিতে মানুষ ইনরা আসানার সাথে নলিব ইয়ান তারার কনসেপ্ট। অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞদের মতে রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে মিয়ানমারের বক্তব্য মূলত একটি কূটনৈতিক কৌশল। আমাদের সরকার পক্ষ থেকে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্যটি দিয়েছে তাদের এখানকার প্রতিনিধির কাছে সেটি যথেষ্ট বলে এবং যেটা যথোপযুক্ত বলে মনে করি। তবে মিয়ানমারের এই ধরনের বক্তব্য প্রত্যাবাসন প্রক্রিয়ার অন্যতম বড় জটিলতা মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এই ডেটা তো আর বাংলাদেশ সরকার এককভাবে করেনি, এটি জাতিসংঘের যৌথ একটি এক্সারসাইজ।
যৌথভাবে ভেরিফাই করে এই ডাটা তৈরি করা হয়েছে ফ্যামিলি ট্রির আন্ডারে। সুতরাং এখানে কারোই অস্বীকার করার কোনো উপায় নেই যে এই লোকগুলো মিয়ানমার থেকে এসেছে এবং তাদের পরিবারে নতুন শিশু জন্মগ্রহণ করেছে। সুতরাং যদি মিয়ানমার কর্তৃপক্ষ এই ধরনের কথা বলেন তারা হয়তো অর্ধসত্য বলছেন আর কি। 2018 সালে বাংলাদেশ 8,24,000 রোহিঙ্গার তথ্য মিয়ানমারের কাছে হস্তান্তর করেছিল। সেই জনগোষ্ঠীর পরিবার ও সদস্য সংখ্যা পরবর্তী সময়ে বেড়েছে। এখন 12 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেলে চট্টগ্রামে পিটিআই কনফারেন্স রুমে প্রাথমিক শিক্ষকদের কর্মশালা শেষে এই পরিকল্পনার কথা জানান তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সব ধরনের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামো মনিটরিংয়ের আওতায় আসবে বলেও জানান প্রতিমন্ত্রী। আইনি বাধা কেটে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য প্রধান শিক্ষক পদে শিগগিরই নিয়োগ শুরু হবে বলেও জানান তিনি। যে আগামী দিনগুলোতে আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে আমাদের ফুল মনিটরিং ইউনিট, মনিটরিং টিম আছে, তারা বিগত দিনগুলোতে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো মনিটর করত। এটাতে আমরা নতুন নীতিমালায় পুরো বদল আনছি। প্রাইভেট সেক্টরে কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতলা তিনতলায় হঠাৎ করে একটা স্কুল খুলে দিতে পারবে না। এটারও এই নীতিমালাগুলো ফলোড হচ্ছে কিনা, ক্লাসরুমের সাইজ কত বড়, খেলার জায়গা কতখানি, এগুলো ফলোড হচ্ছে কিনা সেটাও মনিটরিং করবেন আমাদের ডিডি থেকে এটিও পর্যন্ত আমাদের যে মনিটরিং অফিসাররা আছেন। বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় না থাকলেও প্রধানমন্ত্রী মানবিক জায়গা থেকে চেষ্টা অব্যাহত রেখেছেন। রংপুরে একথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ডাক্তার জাহিদুর রহমান বলেন, ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা ছিল আগের সরকারের, তাই জনগণের কথা ভাবেননি তারা। বর্তমান সরকার নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করতে যুব সমাজকে দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে কাজ করছে। এই বিদ্যুৎ সংকটের জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মানুষ কষ্ট পাচ্ছে, আর আমরা আগে যখন এটা হয়েছে তখন বলে বন্ধ করে দেখাই আগে কি ছিল। এইসব কথাবার্তা প্রবণতা নেই। সরকার জনগণের এই কমিটমেন্ট রক্ষা অ্যাট এনি কস্ট করার সর্বোচ্চ চেষ্টা করবেই। বাংলা সময় আরো থাকছে। 19 কর্মদিবসে মামলার রায়। নড়াইলে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড। কুমিল্লায় স্বামী স্ত্রী সহ জেএমবির 3 সদস্যের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। রাজবাড়ীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু হয়েছে। এদিকে মাদারীপুরে জঙ্গল থেকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর কোদালের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া গাজীপুরের শ্রীপুরে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু হয়েছে। শেরপুরে অটোরিকশা চালক হত্যার 3 বছর পর রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। মাদারীপুরের শিবচরের দারুসুন্না ইসলামিয়া মাদ্রাসার সংলগ্ন জঙ্গলে এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। রাজবাড়ীর পাংশার পাঁচবাড়িয়া গ্রামে করিম মণ্ডলের রাইস মিলে বৈদ্যুতিক পানির মোটর চুরি করছিলেন 3 যুবক। স্থানীয় একজন তাদের দেখে চিৎকার করলে আশপাশের মানুষ এগিয়ে এলে পালিয়ে যায় 2 জন। একজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামী সেলিম উদ্দিনের কোদালের আঘাতে স্ত্রী নুরসাবার মৃত্যু হয়েছে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ডের দরগার চালা এলাকায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাই ফিরোজের লাঠির আঘাতে হাফিজউদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর ঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্তের পরিবারের সদস্যরা।
2023 সালের 23 ডিসেম্বর সন্ধ্যায় শেরপুরের নকলায় হানি ট্র্যাপে বাড়ি থেকে ডেকে নিয়ে ভ্যান চালক আব্দুল মন্নাসকে হত্যা করে 3 বন্ধু। পরে ভ্যান গাড়িটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয় 3 বন্ধু মোস্তাকিন, স্বপন ও শাহিন। হত্যার রহস্য উদ্ঘাটন করে পিবিআই। 3 জনই আমাদের কাছে স্বীকার করছে যে তারা এই ঘটনা হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। 23 জুলাই রাতে গাজীপুরের কালিয়াকৈরের ফটিক মার্কেট এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ী অজিপুরের মৃত্যু হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজশাহী জেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদনহীন সমবায় সমিতি ও এনজিও। অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে চক্রের সদস্যরা। এতে সর্বশান্ত হয়ে পথে বসেছেন অনেকেই। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেও বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। আলোর আশা, মোহনা, আলবায়া, আত্মাবারা স্বচ্ছতা সমবায় সমিতি ও এনজিওতে 1 লাখ টাকা রাখলে মাসে 15% লভ্যাংশ দেওয়া হবে। প্রথমে টানা কয়েক মাস মুনাফাও দেওয়া হয়েছে। এরপর গ্রাহকের বিশ্বাস অর্জন করে তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও চক্রের মূল হোতারা। গেল 2 বছরে অর্ধশতাধিক অনিবন্ধিত সমবায় সমিতি ও এনজিও গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেছেন বিদেশে। স্বল্প বিনিয়োগে টাকা দ্বিগুণ আর সহজ শর্তে ঋণের লোভ, ঠিক এই কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহীর 9টি উপজেলা ও মহানগর এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু ভুয়া এনজিও ও তথাকথিত সমবায় সমিতি। তবে অভিযোগ রয়েছে, অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছে শতাধিক নামসর্বস্ব ভুইফোর প্রতিষ্ঠান। রাজশাহীর গোদাগাড়ি, পবা, তানোর ও বাগমারা এলাকায় গ্রাহকের মূলধন ও সঞ্চয়ের কোটি কোটি টাকা হাতিয়ে রাতারাতি কার্যালয়ে তালা ঝুলিয়ে সটকে পড়েছে ভুয়া এনজিওর কর্তা ব্যক্তিরা। অনেক সময় জনগণের হাতে ধরা পড়ায় পুলিশে দেয়া হয়েছে। অনেকে তাদের প্রতারণার জালে পড়ে হয়েছেন নিঃস্ব। 60 থেকে 70 কোটি টাকা মারা গেছে। আমি 24 লাখ টাকা রেখেছি এবং আমার মতো আরো অনেকেই, আমার চেয়ে অনেক বেশি টাকা অনেকে রাখছে। 40% দেবো, 30% দেবো এভাবে বলে দেয় না, এখন ছেড়ে বলা আছে। বিভাগীয় সমবায় সমিতির শীর্ষ কর্মকর্তা বলেন, ভুয়া এনজিও বা সমবায় সমিতি পরিচালনা করা দণ্ডযোগ্য অপরাধ উল্লেখ করেই অপরাধে জড়িতদের 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে জানান। সমবায় আইনের 9 ধারা এটা দণ্ডযোগ্য অপরাধ, এতে 10 বছরের কারাদণ্ড। তখন আইন অনুযায়ী আমরা এতে থানাকে ইনফর্ম করি। এদিকে জেলা প্রশাসন বলছে, অবৈধ এনজিও ও নিবন্ধন নেই এমন সমবায় সমিতির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যখন এই ধরনের এনজিওর কার্যক্রমের বিষয়ে খবর পাই, আমরা স্থানীয় প্রশাসন যারা থাকে, অর্থাৎ আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের স্থানীয় যে থানা আছে, পুলিশ স্টেশন আছে, তাদের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমরা নির্দেশনা দিয়ে থাকি। গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া ভুয়া এনজিওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। অভিযোগগুলো যখন আমাদের কাছে আসে তখন এই স্পেসিফিক ধারায় আমরা থানায় মামলা নেই এবং তদন্ত করি। তদন্ত রিপোর্ট আমরা আদালতে জমা দিই। আদালত থেকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হলে তখন আমরা তাদেরকে গ্রেফতার করি। বর্তমানে জেলায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সমাজসেবা সমবায় সমিতি কর্তৃক অনুমোদিত বৈধ এনজিও ও সমিতির সংখ্যা 1179টি। স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক কারণে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফি প্যারোলের আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তিনি প্যারোল নিয়েছেন। দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম এ সময় তিনি প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে এবং দাফন কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন। এর আগে সকালে তার স্বামীর মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন দীপু মনির মেয়ে। গেল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক নেওয়াজ। নড়াইল ধর্ষণের পর শিশুকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 19 কর্মদিবসের মধ্যে দেয়া হয় মামলার রায়। দুপুরে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শেখ সামিদুল ইসলাম এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, গত 20 জুলাই সদরের রামচন্দ্রপুর গ্রামের রবিউল শিকদার রবির ঘর থেকে উদ্ধার হয় শিশু জান্নাতুলের রক্তাক্ত মরদেহ। পরদিন সদর থানায় মামলা করা হয়। অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল। বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত রবিউলকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি 3 লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া হয়।
যখন কার্যকর হবে এই রায়, তখন কার্যকর হলে আমি অনেক খুশি হব। আমাদের দাবি থাকবে এই মামলায় যাতে যে আদেশ হয়েছে এটা দ্রুততম সময়ের ভিতরে বাস্তবায়ন হয়। কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় স্বামী স্ত্রী সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৩ সদস্যের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খায়রুন্নেসা এই রায় দেন। মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ দুরুল হুদার ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। দুরুল হুদার স্ত্রী খালেদা আক্তার রানীর দেওয়া হয় ৮ বছরের কারাদণ্ড। মামলার বিবরণে জানা যায় ২০০৬ সালের ১৩ মার্চ নগরীর বিষ্ণুপুর এলাকার একটি বাড়িতে উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও উপকরণ। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় জেএমবির ২ সদস্যকে। পরে একই মামলায় গ্রেফতার করা হয় দুরুল হুদার স্ত্রী খালেদা আক্তারকে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বাংলা সময় আরো থাকছে। অবৈধভাবে দিঘি ভরাট করে দালান নির্মাণ, চট্টগ্রামে গুড়িয়ে দেওয়া হলো ৩তলা ভবনের অংশ। নকশা বহির্ভূত ৫তলা বিল্ডিং নির্মাণে ১২ লাখ টাকা জরিমানা। অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিক সহ ৭ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটকদের মধ্যে ৬ জন বাংলাদেশি আর ১ জন ভারতীয়। বিভিন্ন সময় তাদেরকে আটক করে সীমান্ত সংলগ্ন ক্যাম্পে রেখেছিল বিএসএফ। সুযোগ বুঝে ভোরে বেনিপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে তাদের ঠেলে পাঠানো হয় বলে জানিয়েছে আটককৃতরা। ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রামের সালিশের সিদ্ধান্ত না মানায় একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এমনকি আশেপাশের 4টি গ্রামে মাইকিং করে তাদের সঙ্গে সম্পর্ক না রাখার কথা জানানো হয়েছে। এতে মানবতর জীবনযাপন করছে 11 সদস্যের পরিবারটি। বিষয়টি সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। রামিম খানের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। চোখের সামনে নষ্ট হচ্ছে জমির পটল, মারা যাচ্ছে মরিচ গাছ, শুকিয়ে যাচ্ছে পাট, আর আবাদ করতে না পারায় পড়ে আছে ধানের জমি। সবকিছু থাকলেও মাঠে এসে করতে দেয়া হচ্ছে না কোনো আবাদ, কারণ সমাজপতিদের নির্দেশে জমির মালিকদের করা হয়েছে একঘরে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় আলী আসগর ও তার ভাই আলী কদরের সঙ্গে বিরোধ চলছে একই গ্রামের প্রভাবশালী আবুল ফজল ওরফে তমালের। অভিযোগ উঠেছে সম্প্রতি গ্রামের একটি সালিশের সিদ্ধান্ত না মানায় সমাজপতি লিয়াকত হোসেন ভদু ও আবুল ফজল ওরফে তমালের নির্দেশে আশপাশের 4টি গ্রামে মাইকিং করে একঘরে করা হয় আজগার ও কাদেরের পরিবারকে। এরপর থেকে অনেকটা অবরুদ্ধ জীবন কাটছে পরিবারটির। বাড়ির বাইরে বের হলেই দেয়া হচ্ছে হুমকি। এই জমি আছে সব আমাদের নামে রেকর্ড এবং আমাদের কাগজপাতি সব। ফজল এই মাইকিং করে ভাই আমাদের মাঠ ঘাট সব টোটালে বন্ধ। 2 ভাইয়ের 8 বিঘে ধান লাগাতে দিইনি। ডাক্তারখানায় যাচ্ছে না, হুমকি হয়েছে যে ভ্যানেতে লাভিয়ে নেব। স্থানীয়রা বলছেন সমাজপতিদের সিদ্ধান্তের বাইরে যেতে পারছেন না তারাও। একঘরে করার নির্দেশকারীদের আইনের আওতায় আনা উচিত বলছে সচেতন মহল। গ্রামের লোক সব একই, তো ওনার একঘরে করতে হয়। আইন নিজে হাতে নিয়ে একটা লোককে জিম্মি করে রাখবে, এরে তো এই গণপ্রজাতন্ত্রী সরকার, বাংলাদেশ সরকার তাকে এই দায়িত্ব তাকে তো দিনি। অভিযুক্ত লিয়াকত হোসেন বধুকে না পাওয়া গেলেও মুঠোফোনে আবুল ফজল তমালের দাবি ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আত্মীয় স্বজনরা এবং গ্রামের লোক ওখানে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমার ইনভলভমেন্ট কিছুই না, আমার কোনো সিদ্ধান্ত নাই, আমার কোনো ইনভলভমেন্ট নেই। বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। অন্যায়ভাবে যারা এই মাইকিং এরও ব্যবস্থা করেছেন তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আর ওখানে সরেজমিনে আমরা গিয়ে তাদেরকে স্বাভাবিকভাবে চলাফেরা করার ব্যবস্থা গ্রহণ করব। একঘরে করায় মানবেতর জীবনযাপন করছে 11 সদস্যের পরিবারটি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। নানা আয়োজন উদযাপন করা হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। জনগণের কল্যাণে কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান নেতারা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এই উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয় দেশের বিভিন্ন এলাকায়। র্যালিতে যোগ দেন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দলীয় নেতাকর্মীরাও। বিভিন্ন জেলায় আয়োজন করা হয় আলোচনা সভার। এ সময় ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্মরণ করা হয় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। জনগণের কল্যাণে কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান নেতারা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। ফরিদপুরে বাস খাদে পড়ে নিখোঁজের দুদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে বোয়ালমারীর পাইখাটি এলাকায় পাট জাগ দেওয়ার সময় মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কৃষক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এ সময় লাশটি হাফিজুর রহমানের বলে শনাক্ত করেন স্বজনরা। সোমবার ওই এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি। এ সময় ২০ জন আহতের পাশাপাশি নিখোঁজ হন কলেজ ছাত্র হাফিজুর রহমান। যাত্রী ওঠানো নিয়ে নাটোরে দুপক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ২টি বাস কাউন্টার ও ৫টি মোটরসাইকেল। পুলিশ জানায় বড়াই গ্রামের বনপাড়া বাস স্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে বিরোধ চলছিল বিআরটিসি ও বেসরকারি বাস শ্রমিকদের। এরই জেরে দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, আহত হন অন্তত ৬ জন। ভাঙচুর করা হয় বিআরটিসি ও গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ও ৫টি মোটরসাইকেল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। না করে দিঘি ভরাট করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ, ছিল না সিডিএ এর অনুমোদনও। চট্টগ্রামের আশকার দিঘির পাড়ে সিডিএ অভিযান চালিয়ে গুড়িয়ে দেয় একটি 3তলা ভবনের অংশ, করা হয় সিলগালা। এছাড়া লালদিঘির পাড়ে নকশা বহির্ভূত 5তলা ভবন নির্মাণ করায় 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রথমে ড্রিল মেশিনে গর্ত, পরে একে একে ভাঙ্গা হয় ভূতল ভবনের দেয়াল ও নানা অংশ। চট্টগ্রাম নগরীর 100 বছরের পুরনো আস্কার দিঘি পার দখল করে 4তলা ভবন নির্মাণ নেই অনুমোদন। আইনে তোয়াক্কা না করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় বুধবার দুপুরে সিডিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেঙে দেওয়া হয় ভবনের নানা অংশ। এপারে কোনো অবস্থা নকশা অনুমোদন পাবে না, এটা সংরক্ষিত জায়গা। দিঘিটা আমাদের মাস্টার প্ল্যানের সংরক্ষণের জন্য বলা। পরিবেশ সংরক্ষণ আইনে পুকুর বা জলাশয় ভরাটের অপরাধে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান আছে। তোয়াক্কা করেনি মালিক পক্ষ। নিয়ম না মানায় সিলগালা করা হয় ভবনটি। নোটিশ দেওয়ার পরিপ্রেক্ষিতেও সেই কাজ করে অব্যাহত রাখছে। শহরের কেন্দ্রে এখানে যদি একটা অপরিকল্পিত ভবন উঠে যায় অনুমোদনহীন, তাহলে আসলে সেটা শহরের জন্য পরিকল্পিত নগরায়নের জন্য একটা বিশাল বাধা। এর আগে অভিযান চালানো হয় নগরীর লালদিঘি এলাকায়। নকশা বহির্ভূতভাবে 5তলা ভবন নির্মাণ করায় ভাঙা হয় নানা অংশ, জরিমানা করা হয় 12 লাখ টাকা। সিরিয়া জানায় নগরীর 50 থেকে 60% স্থাপনা নির্মাণে মানা হচ্ছে না কোনো আইন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ফরিদপুরে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এবং সহকারী কমিশনার প্রতীক দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা খুলনা মহাসড়কের মরিচ বাজার এলাকা থেকে অভিযান শুরু হয়ে রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। দিনব্যাপী অভিযানে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। মানিকগঞ্জের হাটে পাটের সরবরাহ কমায় মন প্রতি বেড়েছে 200 টাকা পর্যন্ত। ভোর থেকেই সরগরম 300 বছরের ঐতিহ্যবাহী ঘিওরের পাটের হাট। ছোট ছোট যানবাহনে করে সোনালী আঁশ তোলা হয় হাটে। তবে সরবরাহ কমায় মন প্রতি 100 থেকে 200 টাকা বেড়ে গেছে। সেরা পাট বিক্রি হচ্ছে মন প্রতি 3900 থেকে 4000 টাকায়। মধ্যম মানের পাট 3600 থেকে 3800 ও নিম্নমানের পাট বেচাকেনা হচ্ছে 3400 থেকে 3500 টাকায়। এতে খুশি চাষিরা। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় নিষেধাজ্ঞা সত্ত্বেও ভূগর্ভস্থ পানি উত্তোলন করে চাষাবাদ করছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক। তারা বলছেন, গভীর নলকূপের পানি ব্যবহার না করলে বেশিরভাগ জমি পতিত থাকবে। বিকল্প উপায়ে ভূ উপরিস্থ পানি ব্যবহারের তাগিদ কৃষি বিভাগের। আর নদী ও খালের পানিতে চাষাবাদের ব্যবস্থা নিতে পরিকল্পনার কথা জানায় বিএমডিএ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট।
রোপণ করা হচ্ছে আমনের চারা, কেউ প্রস্তুত করছেন জমি, সেখানে পানি দেওয়া হচ্ছে গভীর নলকূপ থেকে। আমন আবাদের জন্য চাঁপাইনবাবগঞ্জের কৃষক অপেক্ষা করেন বৃষ্টির জন্য। তবে চলতি বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আবাদের জন্য গভীর নলকূপের পানি ব্যবহার করছেন তারা। এদিকে গত বছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 25টি উপজেলার 884টি মৌজাকে উচ্চ পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করে ভূগর্ভস্থ পানি উত্তোলনে নিষেধাজ্ঞা দেয় সরকার। খাবার পানি ছাড়া এসব এলাকায় অন্য কোনো কারণে পানি তোলা যাবে না। কৃষক বলছেন, নলকূপ ব্যবহার না করলে বেশিরভাগ জমি পতিত থাকবে। পানি এখন দিন দিন কমে গেছে। আজ পানি হয়েছে, মনে হচ্ছে মাঠে পানি দেখতে পাইছে, কিন্তু এর আগে তো ডিপ ছাড়া আবাদ হয়নি। লেয়ার থেকে আপনার পানিটা না পাওয়ার কারণে তল থেকে একবারে মোটরের সাহায্যে আপনার কি ইয়ার সাহায্যে আপনার পানি তুলে চাষাবাদ করতে হয়েছে। বর্ষার পানি দিয়ে আগে চাষাবাদ হয়েছে, এখন ডিপ ছাড়া আর কি হয় না পানি। বর্ষার পানি না থাকার কারণে খরচটা বেড়ে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলে পানির স্তর রক্ষায় বিকল্প উপায়ে ভূ উপরিস্থ পানি ব্যবহারের তাগিদ কৃষি বিভাগের। অন্যদিকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ নদী ও খালের পানিতে চাষাবাদের পরিকল্পনা নেয়ার কথা জানায় বিএমডিএ। কৃষকদেরকে এই বৃষ্টির পানি হারভেস্ট করে রাখার জন্য বলা যায় যে প্রতিটি জমির পাশে ছোট্ট একটা পুকুরের মতো করে যে পাতকোয়া বলা হয়, সেটা করে যেন তারা পানিটা সংগ্রহ করে রাখে, যখন খরা মৌসুম আসবে তারা যেন ব্যবহার করে। নদীর পানি যদি সেচ কাজ ইউজ করতে পারি, তাহলে এই অঞ্চলে ভূগর্ভস্থ পানির উন্নয়ন ঘটবে এবং পানির স্তর যে পর্যায়ে আছে আর নিচে নামবে না, বরঞ্চ এটা উপরে উঠবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 53,800 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেখছেন বাংলার সময়। পাবনায় অস্বাভাবিক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। সম্প্রতি কুকুরের আক্রমণে আহত হয় মায়ের কোলে থাকা 7 মাসের শিশু। এছাড়া গেল 2 সপ্তাহে জেলায় নারী ও শিশু সহ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে অন্তত অর্ধশত। পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লা রিপোর্ট। চিকিৎসা নেওয়ার পর এখন ঢাকায় চলছে শিশুটির চিকিৎসা। শুধু রায়হানি নন, বেওয়ারিশ কুকুরের আক্রমণে দৃষ্টিশক্তি হারানোর উপক্রম 7 বছরের শিশু আরাফাত শেখের। একইভাবে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশু সহ অর্ধশত আহত রয়েছেন জেলায়, অথচ উদাসীন পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসন বলে দাবি এলাকাবাসীর। কুত্তাগুলো এখন বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষকে কামড়াইছে। কুকুরগুলো মাইনে দিলে পরে সবার জন্যই ভালো। সরকার বলতেছে সব জায়গায় ফ্রি ভ্যাকসিন দিচ্ছি, কিন্তু আসলে ফ্রি ভ্যাকসিন তো কেউ পাচ্ছে না। এগুলো সরকারিভাবে দেওয়ার কথা, কিন্তু এগুলা তা দিচ্ছে না। রোগীগুলো বাইরে থেকে কিনতে, সবাই তো আর সমান না। নার্স হিসেবে যতটুকু সেবা প্রদান করা আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি ভালোভাবে সেবা দেওয়ার জন্য। কয়েকটা রোগীর অবস্থা বেশি ইনজুরি হওয়ার কারণে আমাদের হসপিটালে ভর্তি দেওয়া হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এবং সমন্বয় সভাতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পানি সম্পদ অধিদপ্তরের সাথে সমন্বয় করে পৌরসভা এটার একটা ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আমরা পানি সম্পদ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি এবং আমরা এটা খুব দ্রুত একটা নিধনের একটা ব্যবস্থা নেব। গত 1 মাসে জেলায় কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশু সহ অন্তত শতাধিক নারী পুরুষ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কলকাতায় হোটেলে আগুনে 8 বাংলাদেশির মৃত্যু। একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। এলাকায় মাতম। মরদেহ দ্রুত দেশে ফেরানোর ঘোষণা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে অপরাধ আড়ালের চেষ্টায় মিয়ানমার, বলছেন আশ্রিতরা। প্রত্যাবাসন প্রক্রিয়ায় জটিলতার শঙ্কা, সতর্ক বার্তা হিসেবে দেখার পরামর্শ। এবং দেশের সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন বন্ধ করা হবে। চট্টগ্রামের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মনিটরিং এর আওতায় আসছে প্রাথমিক শিক্ষার পরিবেশ ও অবকাঠামো। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ যশোয়া। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।